আস্তে আস্তে এগোবেন, সেই সময়ে কিন্তু আমরা সেই নাটকটা মানুষের কাছে পৌঁছতে পারবো। শুধুমাত্র স্থান ঘুরে বেড়ানোর কথা বলছেন না, আমরা যদি আজকে নবান্নর কথা বলি, বা নবান্ন বলবে ও তোমাদের সেই 50-এর দশকের ওই রয়েছে। আপনারা দেখুন, মনোজবাবু চলে গেছেন, ধরুন সাজানো বাগান, আজকে কলকাতাতেও হয়েছে, রানাঘাটেও হয়েছে, আমাদের শিলচরেও হয়তো হয়েছে। তাহলে কি করে এই সবাই একটু করতালির মাধ্যমে ওনাকে সম্মাননা জ্ঞাপন করুন। এবারে ডেকে নেব আসাম থেকে আগত নাট্য ব্যক্তিত্ব শ্রী ইন্দ্রনীল দে মহাশয়কে। ওনাকে সম্মাননা জ্ঞাপন করবেন বিশিষ্ট নাট্য নির্দেশক সুমন গোস্বামী। আসন গ্রহণ করুন। এবারে ডেকে নিচ্ছি শ্রী বিষ্ণুপদ ভৌমিক মহাশয়কে। আমাদের রঙ্গসেনার কর্ণধার ধ্রুপদ ঘোষ মহাশয় ওনাকে সম্মাননা জ্ঞাপন করবেন। তাকায়ও না। হ্যাঁ, এবারে শুরু হবে জাতীয় সেমিনার। তিনিও আরেকজন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব, তিনি আসাম শিলচর থেকে সম্ভবত। তীর্থঙ্কর দা সম্বন্ধে তো কিছু বলার নেই, তীর্থঙ্কর দাকে আমরা সবাই খুব ভালোভাবে চিনি, হয়তো ইন্দ্রনীলবাবু সেভাবে চিনি না। যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো কালচারাল জার্নি অফ থিয়েটার। তো এই সম্পর্কে তীর্থঙ্কর দা এবং ইন্দ্রনীল অবশ্যই বলবেন তাদের নিজস্ব স্টেটের কথা, রাজ্যের কথা। আমি যে থিয়েটার কিভাবে উত্তরণগুলো, তো আমি বলবো যে আমি দুজন নাট্য ব্যক্তিত্ব না বলে বলবো দুটো বন্দে ভারত নিয়ে বসে আছি। যারা গেদে লোকাল থেকে বন্দে ভারতে পরিবর্তন হয়েছে হয়তো যুগের সময়ের তালে তালে, এই সময়ে কিভাবে পশ্চিমবঙ্গের নাটকের যে পরিবর্তনগুলো হয়েছে, কালচারাল জার্নিটা কেমন ছিল, প্রথমে আমি তীর্থঙ্করদার কাছেই যাচ্ছি। উনি পশ্চিমবঙ্গের নাটকের যে বিবর্তন শুরু থেকে আজকে কি অবস্থায় কিভাবে কি করছে সেটা সম্বন্ধে সামান্য যদি প্রথমে আলোকপাত করেন, তারপর আমি ইন্দ্রনীলের কাছে যাবো আসাম। সবাইকে নমস্কার। এমনিতে যা হয় এইসব আলোচনার বিষয়টা এত বড় থাকে যেটাকে খুব ছোট করে বলাটা একটু কঠিন, আর কিন্তু তবুও আজকে এই আলোচনা আমার কাছে বিশেষ আনন্দের যে ইন্দ্রনীল যে পাশে বসে রয়েছে সে আসামের কাছাড় জেলার এমন একটা জায়গায় থাকে যেখানে আমার জন্ম হয়েছিল। তারপরে আমার বাবা নানা রকম চাকরির সূত্রে বিভিন্ন জায়গায় গিয়েছেন, কিন্তু ওই জায়গাটাতেই আমার জন্ম হচ্ছে। আর ইন্দ্রনীলের বাবা আমাদের আসাম শুধু না, কাছাড় না, গোটা আসামে গল্পকার হিসাবে এবং সম্পাদক হিসাবে যথেষ্ট প্রতিষ্ঠিত একজন মানুষ ছিলেন। ইন্দ্রনীল আজকে এসছেন, ওদের দুটো দল এসছে একসঙ্গে। আমার নিজের দেশ থেকে বলা যায়, তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, ইন্দ্রনীলকে অনেক অনেক শুভেচ্ছা। এই যে কালচারাল জার্নির কথাটা
বলা হচ্ছে, তো এটা একটা সত্যি সত্যি সারাদিন কেন দীর্ঘ একটা আলোচনার বিষয়। আমরা খুব ছোট করে আমার কাছে যেটা মনে হচ্ছে সেইটাই অল্প বলার চেষ্টা করছি। আমি যে জায়গাটা থেকে এসেছি আসামে আমরা যে জায়গাটায় থাকতাম সেইটা একটা শিলচর শহর থেকে অনেকটা দূরে একটা গ্রাম। আমাদের বাল্যকালে সেই গ্রামে কোনো ইলেকট্রিসিটি ছিল না, যেরকম হয় আর কি। আমরা হ্যাজাকের আলোয় নাটক করেছি, বা আমাদের এখানে যেটা হতো সেটা হচ্ছে যাত্রা। একটা যাত্রার ঐতিহ্য আমাদের ওই অঞ্চলে দীর্ঘদিনের। এইখানে যে যাত্রা আমরা দেখি, আমাদের যাত্রা একেবারে গোড়ার দিকে ঠিক ওই রকম ছিল না। আপনারা জানেন আমরা যে অংশটায় থাকি সেই অংশের কিছুটা সিলেট থেকে ভাগ করে আসামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, আর কিছুটা হচ্ছে আসামের নিজস্ব ওই কাছাড় জেলার সঙ্গে রয়েছে। ফলে ওপার বাংলার যে যাত্রার ঐতিহ্য বা যাত্রার যে চর্চা, সেইটা আমাদের এখানে আপনারা জানেন রূপবার বলে একটা যাত্রা পালা হয় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, একই পালা কিন্তু তার গান বদলে যায়, অভিনয়ের সঙ্গে সঙ্গে তারা নিজেরা নিজেদের কিছু পরিবর্তন করে, কিন্তু গল্পটা একই থাকে। সেটা এপার ওপার দুই বাংলাতেই চলতো। বিশেষত আমাদের ওখানে, আমাদের করিমগঞ্জ বলে যে জায়গাটা আছে সেই কুশিয়ারা নদীর ওপারেই বাংলাদেশ, ফলে যাতায়াত খুবই সুগম ছিল, খুবই কাছে, একই সঙ্গে ছিল। তো সেইখানে থিয়েটারের একটা চর্চা হতো। সেই থিয়েটারের চর্চাটা কলকাতা থেকে সমস্ত বইপত্র যেত। সেইখানে আমাদের গ্রামে বছরে 2 বার বা 3 বার স্কুলের বাইরে বড়রা নাটক করতেন। আর যাত্রা আমাদের খুব ওই চা বাগান, আমাদের বাড়ির পাশেই প্রচুর চা বাগান, সেই চা বাগানগুলোতে যাত্রা হতো। তারপরে কলকাতায় এসে পড়ি। কলকাতার যে নাটকের যে ইতিহাস, সেই নাটকের ইতিহাস আমরা কিছুটা আসামে থাকার সময় জেনেছিলাম। পরে এখানে যখন এসে দেখলাম, তখন প্রত্যেকেই যখন বড় হচ্ছে তখন থিয়েটারের সঙ্গে সঙ্গে কিছু অন্যান্য চিন্তা ভাবনাও তো থাকে। আমাদের কাছে একটা সময় গণনাট্য এবং গ্রুপ থিয়েটার খুবই কাছের একটা, খুব প্রাণের একটা চর্চার পথ ছিল। সেই গণনাট্যের বা গ্রুপ থিয়েটারের চর্চার থেকে আমরা অনুপ্রাণিত হয়েই বলা যায়, এই শব্দটা ইদানিং খুব ভিন্ন অর্থ ব্যবহার হয়, সেই দিকে আমরা যাচ্ছি না। সেটা হলো যে না, ইন্দ্রনীলের বাকি আছে, আমাদের কথাটাও একটু শুনুন। সুশান্ত দা ইন্দ্রনীলের কথা জিজ্ঞেস কিনা জিজ্ঞেস করছি। আচ্ছা, তো সেইটা যেটা হয়েছে যে আমরা এখানে যখন এসে দেখেছি, তখন গণনাট্যের যে চর্চাপথ ছিল সেটা নানা রকম কারণে সেটা একদম 50-এর দশকের গোড়াতেই আমরা জানি কতগুলো সুবিধে অসুবিধেতে উল্টো দিকে চলে যেতে শুরু করে। তারপর গ্রুপ থিয়েটার হলো, মধ্যে সৌম্যমিত্রের নবনাট্য আন্দোলন ইত্যাদি সবই আমাদের দেখতে দেখতে আসে। আমি যখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়ি, বা আমার জীবনের যখন প্রথম শুরু নাটকের, তখন এই নৈহাটিতে আমরা নৈহাটি বয়েজ স্কুলে একটা ওই গোটা উঠোন জুড়ে নাটক করেছিলাম। সেই সব আমাদের চর্চার একটা প্রাথমিক পর্ব বলা যেতে পারে। আমাদের কাছে যেটা চর্চা পথের যেটা একটা সরলরেখা যদি বলি, একেবারে সরলরেখায় চলেনি, নানা সময় তার গতিবদল হয়েছে। এই গতিবদলগুলো আমরা কিরকম দেখছি, শেষ পর্যন্ত কোন জায়গাটায় গিয়ে দাঁড়িয়েছে, সেইটা আমাদের কাছে খুব একটা সুখকর বলে মনে হয়নি। তো কেন এই কথাটা বলছি, গণনাট্য সঙ্গে কাজকর্ম যখন হয়, তখন শ্রমিকবাবু এসছেন, ওনার কথা থেকেই আমরা আমাদের ইয়েটা শুরু করি। যে একটা লেখায় জিপি দেশপান্ডে একটা কথা বলেছিলেন যে গণনাট্যে যে চর্চাটা হয় সেটা একটা মহতি যৌথতা। মানে মহতি যৌথতা বলে প্রত্যেকের নিজস্ব যে ক্ষমতা সেই অনুযায়ী দলের মধ্যে দেবে, এবং দলের সেই রকম একই তলে যেন সবাই বসে আছে, খুব উঁচু নিচু ভাগ সেখানে ছিল না। এতে আমাদের একটা খুব, আসামের মানুষ হিসাবে একটা খুব বড় অভিজ্ঞতা আছে। সেটা হলো, আপনারা জানেন গণনাট্যের যখন অধিবেশন হয়েছিল গৌহাটিতে, তখন আমাদের এখানে মঘাই ওজা বলে একজন ছিলেন।
উনি খুব ভালো ঢোল বাজাতেন, কিন্তু আমাদের সমাজের যেরকম বিন্যাস, ওঝাদের খুব একটা সামাজিক সম্মান ছিল না। তাদেরকে একেবারে ওই তারা ঢোল বাজাতেন বিয়েতে বা অন্যান্য অনুষ্ঠানে, তো তাদেরকে রাখা হতো একেবারে গোয়াল ঘরে, খেতে দেওয়া হতো খুবই কি বলবো দূরত্বের সঙ্গে, কিন্তু অসামান্য ঢোল বাজাতেন তিনি। তো যখন গৌহাটিতে এই কনফারেন্সটা হয়, তখন এই মঘাই ওঝার ঢোল বাজানো শুনে বলরাজ সাহানি গৌহাটির রাস্তাতে মঘাই ওঝাকে কাঁধে করে ঘুরেছিলেন। এইরকম একটা ঘটনা আমরা আমাদের ভেতরে লালন করি, কিন্তু আস্তে আস্তে এইটা পাল্টে যেতে শুরু করলো। গ্রুপ থিয়েটারে বলি আর যেখানেই বলি, আস্তে আস্তে আমরা যে একটা তলে থাকার কথা ছিল, এইটা ভেঙে গিয়ে ক্রমশ একটা পিরামিডের মতো হতে শুরু করলো। এবং সেই পিরামিডে আমরা যেখানে ওই মহতি যৌথতার কথা বলেছিলাম, সেইটা বাতিল হয়ে একেবারে একটা ডিরেক্টর ওরিয়েন্টেড থিয়েটার, যেটাকে আমরা তত্ত্বগতভাবে, আমরা শুধু না, ঋত্বিক ঘটক তার অন কালচার ফ্রন্ট বইতেও এটা একেবারে এত ভালো দলিল পৃথিবীর কোথাও কোনো সাংস্কৃতিক সংগঠনের জন্য, অন্তত আমার চেনা যায় বা পড়াশোনায় আমি দেখিনি। আমরা ঋত্বিক ঘটক যখন সেটা গণনাট্যের কাছে দেন, তো দিয়েছিলেন, ওনার চেষ্টা ছিল গণনাট্যে যে সমস্ত গন্ডগোলগুলো হচ্ছে সেগুলো সারাই করা যাবে, কিন্তু একটা সময় ঋত্বিককেই বেরিয়ে আসতে হয় বা বার করে দেওয়া হয়। তো সেইটা আস্তে আস্তে তার ফল ফলতে শুরু করলো। আমরা কিন্তু সে আর মহতি যৌথতার কথা আর কোথাও, আমরা গ্রুপ থিয়েটার বলি, গণনাট্য সংঘ বলি, যে গ্রুপ থিয়েটার আমেরিকাতে শুরু হয়েছিল, চেরিল ক্রফোর্ডরা যারা তৈরি করেছিলেন এটা, তাদের ক্ষেত্রেও তারা কিন্তু প্রথম আমেরিকাতে যে থিয়েটার হচ্ছিল, তারা ওইখান থেকে অনেক দূরে কানেকটিকাট বলে একটা শহরে চলে গিয়ে, একটা গ্রাম, আধা গ্রাম তখন ছিল, সেখানে চলে গিয়েছিলেন। 6 মাস তারা সেখানে ছিলেন। থাকার পরে তারা সংগঠন কি করে হবে, কি করে একটা নাটক তৈরি হবে, কি করে নাটকটা আমরা প্রদর্শনীতে নিয়ে যাব, সব নিয়ে দীর্ঘ আলোচনা করে তারপরে তারা ফিরে আসেন। এবং আমরা জানি এরপরে একটা বিখ্যাত নাটক সমস্ত পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল, ওয়েটিং ফর লেফটি বলে, অসামান্য একটি নাটক, এবং সেইটা একটা সময় বুদ্ধদেব ভট্টাচার্য অনুবাদও করেছিলেন, তার প্রযোজনাও হয়েছে। আমি শুধু এইটুকু বলতে চাইছি যে আমরা যদি কোনো আন্দোলনের গতি প্রকৃতি দেখতে চাই, তাহলে দেখতে হবে তার ঘরের অবস্থাটা কেমন, মানে সে কিভাবে তার সংগঠনটাকে তৈরি রেখেছে বা সেইটাকে ধরে রাখার চেষ্টা করেছে। সেই ঘরটা আমাদের পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভেঙে গেছে, ভেঙে গিয়ে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে। এখন যে কথাটা আমি বলবো, আমাকে থামিয়ে দেবেন, এখন যে কথাটা আমি বলবো সেটা খুবই বেদনার এবং উদ্বেগেরও বটে। সেটা হচ্ছে, আপনারা জানেন এই ফেব্রুয়ারি মাসে এই পশ্চিমবাংলায় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। ভয়ঙ্কর ঘটনা হচ্ছে এই যে আমাদের সদাশয় কেন্দ্রীয় সরকার আমাদের সমস্ত নাটকের দলগুলোর কাছে খুব বিনীত একটা ফরমান পাঠান। সেই ফরমানটাতে হচ্ছে এই যে 3টে বিষয় ওরা দিয়েছেন, বসুধৈব কুটুম্বকম, পঞ্চপ্রাণ আর বিকশিত ভারত। এই 3টে বিষয়ে সবাই যেন একটা ছোট ছোট নাটক করে ভিডিও করে যেন দিল্লিতে পাঠান। আর সঙ্গে একটা টেক্সটও দিয়ে দিয়েছেন, স্বপ্নের ফেরিওয়ালা বলে একটি নাটক। সেই ফেরিওয়ালা, অসামান্য ফেরিওয়ালা যিনি আসলেন, তিনি এসে বলবেন যে 1940 সালে ভারতবর্ষকে নিয়ে উনি একটা স্বপ্নের জগতে চলে যাবেন। সেই স্বপ্নের ফেরিওয়ালা সেইটা শোনায়, এবং এই নাটকটা আমাদের সবাইকে খুব বিনীতভাবেই বলেন যে এই নাটকটা সবাই যদি করে পাঠান তাহলে খুব ভালো হয়। এইবার আমরা যারা কেন্দ্রীয় সরকারের কাছে বলছি যে যদি স্বচ্ছ ভারত অভিযানের নাটক না করা হয়, তাহলে কি কেন্দ্রীয় অনুদান বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা কতটা? না, এই কথাটাই আসছি। সেটা হলো যে এই যে ফরমানটা এলো, তাতে দু ধরনের প্রতিক্রিয়া হয়। যারা নিয়মিত অনুদান নিয়ে থাকেন তাদের ভয়, আমরা যদি এটা না পাঠাই তাহলে অনুদান বন্ধ হয়ে যাবে। আর যারা এখনো পাননি তাদের কাছে একটা আশা, যদি এটা পাঠাই তাহলে হয়। আমি শুধু এইটুকু বলতে চাইছি যে শিরদাঁড়া উঁচু করে একসময় গণনাট্য সংঘ তার কাজ শুরু করেছিল, আমাদের শিরদাঁড়াটা ক্রমে সেটা মোমের শিরদাঁড়া হয়ে গেছে, এবং প্রত্যেকেই তার পেছনে একটা না একটা যুক্তি বার করে ফেলেছেন, এই জন্য এইটা, এই জন্য এইটা। আসলে জানেন তো, প্রযোজনার খরচ এখন অনেক বেড়ে গেছে, ইত্যাদি নানাবিধ কথা। আমাদের শুধু একটা বিষয় মনে হয় যে, ধরুন ইদানিংকালে বলা হয় না যে কোনো একটা বিয়েতে না দাদা অনেক খরচ, এখন অনেক খরচ হচ্ছে। আমরা আমাদের বাড়ি ঘরদোরের যে সামাজিক অনুষ্ঠানের প্যাটার্নটা আমাদের ঘরদোরে নেই, আমরা সেটাকে পাল্টে দিয়েছি। এখন আপনি পাল্টেও দিয়েছেন,
আপনার অর্থ ব্যয় হবে, আর সেই অর্থের জন্য আপনি নির্ভর করবেন এমন একজনের উপরে যে কোনো সময়, এবং পৃথিবীতে এইটা প্রতিষ্ঠিত সত্য যে বাঁশি যার তার মতে মতেই সুরটা বাজাতে হবে। সে কিছুদিন আমাকে অ্যালাউ করবে। এবং এইটা যদি আরো বিস্তারে গিয়ে দেখি যে কেরালাতে আপনারা জানেন বেশ কিছুদিন আগে, এইটা নাটকের বাইরের কথা কিন্তু নাটকীয় তো বটে, আমরা কেরালার একটা ঘটনা ঘটেছিল আপনারা জানেন, সেটা হচ্ছে যে হিজাব পরা নিয়ে একটা ফরমান দিয়েছিল কেরালাতে, সেই নিয়ে বিশাল আন্দোলন হয়, সরকার কিছুদিন পরে চুপ করে যায়। আসলে এইটা হচ্ছে জল মাপার একটা পদ্ধতি। দেখে নেন অবস্থাটা কিরকম আছে আজকে পশ্চিমবাংলার নাটকের দলগুলোর অবস্থাটা কিরকম আছে। এইটা কিন্তু আক্ষরিক অর্থে একটা মাপার বিষয়। কারণ আমরা শুধু এইটুকু, ইন্দ্রনীত বলবেন অনেকটা, আমি শুধু এইটা বলি যে 1998 সালে আমাদের এইখানে একটা ঘটনা ঘটে সমস্ত ভারতবর্ষ জুড়েই। সেটা হচ্ছে যে ইউনিসেফ একটা কনফারেন্স ডাকে, সেই কনফারেন্সটাতে শিক্ষা নিয়ে, আর সেই শিক্ষা নিয়ে যে কনফারেন্স, সেইখানে 182টা দেশের মানুষজন যান, সেইখানে গিয়ে সবাই ওই কনফারেন্সে অংশগ্রহণ করে। ওইখানে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে হায়ার এডুকেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। থিয়েটার এবং শিক্ষা খুব পাশাপাশি হাত ধরে চলে। হায়ার এডুকেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, এই নিয়ে একটা সিদ্ধান্ত হয়। আমাদের ভারতবর্ষ থেকে যারা প্রতিনিধি গিয়েছিলেন তারা সই করে আসেন। 1998 সাল মনে রাখবেন, তখন কেন্দ্রের কারা সরকার, কাদের সমর্থনে সরকার সব আমরা জানি। তারা ফিরে আসেন, এসে কেন্দ্রীয় সরকারকে বলেন যে আমরা এরকম কাজ করব, আপনারা যদি আমরা কি করতে পারি। তখন কেন্দ্রীয় সরকার বলেন অবশ্যই আপনারা মেনে নিয়েছেন, হায়ার এডুকেশনকে গুরুত্ব দিতেই হবে, কিন্তু কি করে বিষয়টা লাগু করব এই নিয়ে আমরা একটা কমিটি করি। সেই কমিটির প্রধান হলেন ভারতবর্ষের দুজন বিশিষ্ট শিক্ষাবিদ, একজন কুমার মঙ্গলম বিড়লা, একজনের নাম মুকেশ আম্বানি। এবং আপনারা দেখবেন এইটা নেটে সার্চ করলেই দেখা যায় এখন যে বিড়লা আম্বানি রিপোর্ট বলে, এইটা আপনারা সার্চ করলেই দেখবেন যে শিক্ষাকে পুরোপুরি বিক্রি করে দেওয়া হয়েছে। এবং ওরা বলছেন শিক্ষা এমন একটা জিনিস যে যেখান থেকে পয়সা আয় হয় না, ইটস এ নন মেরিট গুড। এবং তখন সরকার যখন বলছেন যে তাহলে মানুষ যদি চায় যে শিক্ষা আমার অধিকার, আমি হায়ার এডুকেশন চাই, তখন ওরা সহজ একটা বুদ্ধি দিলেন, সেটা হচ্ছে শিক্ষার ফিস বাড়িয়ে দিন। এবং শিক্ষায় বা পড়াশোনায় আজকে যে পরিমাণ অর্থ দরকার, আমাদের বাল্যকালে এরকম ছিল না, কিন্তু আমরা বাধ্য হচ্ছি সেই পয়সায় শিক্ষা নিতে। এবং কথাটা হচ্ছে, একটা কথা বাজারে আছে, ইউ ক্যান পারচেজ এডুকেশন অ্যাকর্ডিং টু ইউর পার্স। তোমার মানি ব্যাগে কতটা টাকা আছে তুমি শিক্ষা কিনে নিতে পারবে। আশ্চর্যের বিষয়, 1992 সালের পর থেকে আমাদের এখানে শিক্ষা, কৃষি, চিকিৎসা সমস্ত কিছু থেকে সরকার ভর্তুকি তুলে নিয়েছে। আর আপনি নেটে সার্চ করে দেখুন সরকার কি পরিমাণ নাটকের দলকে অনুদান দিয়ে যাচ্ছে। তো হঠাৎ সরকার এত আমাদের নাটকের প্রতি যত্নবান বা এত কনসার্ন হয়ে গেলেন কি করে বা কেন? তার কারণ হচ্ছে এই পশ্চিমবাংলার নাট্য দলের যে ক্ষমতা, বা যে কোনো নাট্য দলের যে ক্ষমতা, আস্তে আস্তে তাকেও ধরতে হবে। এবং এই বিষক্রিয়াটা কিন্তু শুধু এখন চলছে তা না, সেটা চলছিল 1968 সালে। এই শ্রমিক বন্দ্যোপাধ্যায়রা একবার গিয়েছিলেন দিল্লিতে, এইটুকু বলেই শেষ করব। দিল্লিতে গিয়েছিলেন, তখন ভারতবর্ষে 4টি দল কেন্দ্রীয় সরকারের অনুদান পেত এবং কেউ জানতো না কারা পেত। শ্রমিকবাবুরা গিয়ে ওইটা সার্ভে করেন এবং ওরা কতগুলো প্রপোজাল দেন যে বিভিন্ন দলকে এরকম দেওয়া হোক ইত্যাদি ইত্যাদি, না সেগুলো মানা হয়নি। কিন্তু তারপরে আপনারা আবারও বলছি 92 সালের পর থেকে দেখুন কতগুলো, এবং এটা আমাদের মফস্বলের দূর দূরান্তের দল, তারা কেউ ভাবছে টাকা পেলেই আমরা খুব ভালো থিয়েটার করব, আর কেউ মনে করছে এখনো পাইনি, যে করেই হোক আমাদের পেতে হবে। তার মানে এই যে থিয়েটারের যে চলমান রেখাটা আমরা দেখছি, আস্তে আস্তে যে মেরুদণ্ড সোজা করে আমাদের থিয়েটারটা করার কথা ছিল, আমরা আস্তে আস্তে কিন্তু অবনত হয়ে যাচ্ছি। এবং এইটা ভয়ঙ্কর। আজকে 2025-এ দাঁড়িয়েছে, 2027-28 সালে আমরা কোথায় গিয়ে পৌঁছবো জানি না, কারণ আমাদের কেন্দ্রীয় সরকার কোন অবস্থায় যাচ্ছে। এরপরে কিছুদিন পরে যেটা উনি বলেন স্বচ্ছ ভারত, এর পরে কিছুদিন যে কোনো বিষয় দিয়ে ওরা বলতে পারবে যে তুমি এই বিষয়ে নাটক করো, আমি বলে দিচ্ছি এইটা করো, আমাদের আর উপায় নেই, কারণ আমরা বিক্রি হয়ে গেছি। যখন খাবার নির্দিষ্ট করে দিচ্ছে কে নিরামিষ খাবে, কে আমিষ খাবে, আর সেটাও হয়তো নির্দিষ্ট হবে রামায়ণ নিয়েই নাটক করো,
অথবা কুরুক্ষেত্রের যুদ্ধ ছাড়া নাটক করা যাবে না। না, রামায়ণ কুরুক্ষেত্রকে নিয়ে আমি অন্যভাবে নাটক করতে পারি, সেটা স্বতন্ত্র। কিন্তু যখন ওই স্বপ্নের ভেরিওলার মতো একজন, যার কথা প্রতি রবিবার আমাদের বাধ্য হয়ে শুনতে হয়, তখন কিন্তু ওইটা আর ছাড়বে না, তখন আমাকে শোনাতে বাধ্য করবে এবং নাটকের দলগুলোকেও বলবে যে তুমি এই তোমার মন কি বাতে আমার যা মনে যা আসছে সেইটাই তোমায় বলতে হবে। হ্যাঁ, কলকাতার কিছু দল অবশ্য এখনো অনুদানহীনভাবে নাটক করে, তারা একটা শো হাউসফুল করে হয়তো পরের শোটা করে। তো যাই হোক, এবার আমি একটু ইন্দ্রনীলের কাছে যাব। আপনি তো পশ্চিমবঙ্গের অবস্থা বললেন, আসামের অবস্থা আমরা কিন্তু জানি না, যেটা জানে ইন্দ্রনীল। সবাইকে নমস্কার। আমার সঙ্গে তীর্থঙ্করদাকে একসঙ্গে বসিয়ে সবচেয়ে মুশকিলে আমাকে ফেলা হয়েছে আর কি। কারণ তীর্থঙ্করদা হয়তো জানে না যে আসলে তীর্থঙ্করদার সঙ্গে আমার আসল সম্পর্ক কি। আমি সেটা নিয়ে 1 মিনিট প্রথমে বলে দিচ্ছি। আমি যখন প্রথম নাটক লিখেছি, সেটা নাটক আগে থেকে করতাম, কিন্তু প্রথম নাটক লিখেছি আমি 2000 সালে। 2000 সালে প্রথম নাটক লিখে আমার দলটাও 2000 সালেই প্রতিষ্ঠিত। প্রথম যখন আমি একটা ফেস্টিভ্যালের মতো ফেস্টিভ্যাল না কম্পিটিশন ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি যখন সেখানে গেলাম, নাটকটার নাম ছিল বাজে মাদল বাজে। সেই নাটকটা আমার নাটকের আগে বা পরে আমার মনে পড়ছে না, একটা আমাদের ওখানে একটা দল ছিল, সেটা একটা নাটক করছিল কাঠের তরোয়াল। নাটকটা তীর্থঙ্করদা লেখা। সেই তীর্থঙ্করদাকে আমি আগে থেকে নাম জানি, আমি জানি উনি কলকাতায় থাকেন, বিরাট নাম করেছেন, নাটক লিখছেন, সব আমি জানি। তীর্থঙ্করদার কোনো নাটক আমি দেখিনি, পড়িনি, কিছু না। নাটকটা দেখে আমি মানে আই ওয়াজ অস্ট্রাক, মানে এটা কি দেখলাম, এটা কি নাটক হলো আমার সামনে। তারপরে দীর্ঘ বছর কেটে গেছে, আমি সেই আমার প্রথম নাটক করতে গিয়ে তীর্থঙ্করদার সঙ্গে আমার প্রথম পরিচয় নাটকে। তারপর থেকে আমি অনেক সময় লেগেছে আমার ওই কাঠের তলোয়ারের ঘোর থেকে বেরোতে। তখন থেকে যেহেতু আমিও তীর্থঙ্করদা বরাকের সন্তান, আমাকে একলব্য বলতে পারেন, ভাবশিষ্য বলতে পারেন, যাই বলতে পারেন, এইরকম একটা মানুষের সঙ্গে আমাকে বসিয়েছেন। মুশকিলটা হয়েছে কি, যেহেতু আমাদের ওয়েভ লেংথ এত কাছাকাছি, আমি যা কিছু বলবো ভেবেছিলাম গোটাটাই তীর্থঙ্করদা বলেছিলাম। তো আমার আর বেশি কিছু বলার নেই, আমি একদিক থেকে একটু বেঁচেই গেছি। তবুও যেহেতু তীর্থঙ্করদা মোটামুটি ইতিহাসের দিকটা বলেছেন, নাটকের জার্নির কথা যখন হয় তখন তার অনেকটা ডাইমেনশন থাকে। একটা তো এক্সটার্নাল জার্নি, ক্রোনোলজি বলেন বা যাই বলেন, সেটা খুব সুন্দর করে তীর্থঙ্করদা বললেন। আমি আরেকটা জার্নি, যেটা মানে ভেতরের দিকের যে জার্নিটা, সেটা একটু দু একটা কথা বলবো। আপনি ভৌমিক বাবু একটা কথা বলেছেন যে দুজন বন্দে ভারত বসে আছে, এটা লোকাল ট্রেন থেকে বন্দে ভারত হয়েছে। কথাটা ঠিক, কিন্তু আপনি অজান্তেই একটা খুব রূঢ় সত্য কথা বলে ফেলেছেন। আমাদের কি বন্দে ভারত হওয়ার দরকার ছিল? আমরা তো লোকাল ট্রেন হতে চাইছিলাম। নাটক তো লোকাল ট্রেন হবে, যেখানে সাধারণ মানুষ উঠবে, স্টেশনে স্টেশনে থামবে, সবার সুখ দুঃখের সাথে নিয়ে ট্রেন চলবে। আমরা কেন বন্দে ভারত হয়ে গেলাম, বা কেন বন্দে ভারত হওয়াটাকে নিজের মুখ্য মনে করছি? যে ট্রেন সব স্টেশনে থামে না, যে ট্রেন সবার জন্য নয়, নাটকটা কি সেরকম হয়ে যাচ্ছে না? সেটাই তীর্থঙ্করদা বলেছেন। তো তীর্থঙ্করদা এটাকে একটা পলিটিক্যাল জায়গা থেকে বলছেন, পলিটিক্যাল জায়গার বাইরে তো কোনো কথা হয় না। তবুও দেখুন হচ্ছেটা কি, এর আরো কিছু কার্যকারণ আছে। তো সবকিছু তো এই বিরাট বড় ব্যাপার নিয়ে ছোট্ট করে বলা যায় না। যেমন আমি এখানে যখন এই লাইটের অ্যাডজাস্টমেন্টটা হচ্ছিল, তো ডিএমএক্স গুলো ওরা অ্যাডজাস্ট করছে, লাইটের প্যারামিটার গুলো ঠিক করছে। তো আমার মনে হলো যে আমি যখন নাটক করতে শুরু করেছিলাম, তখন আমাদের ডিমার গুলো থাকতো এরকম টানা ডিমার। তো এর আগে ছিল জলের মধ্যে একটা ডিমার চালানো হতো, তখন থেকে শুরু আমাদের। তো সেটার কিন্তু অনেক অনিশ্চয়তা ছিল, কখনো জ্বলবে, কখনো ডিম হবে, ডিম করতে করতে গিয়ে আবার ওটা ফিউজ হয়ে যেতে পারে। তো হ্যাঁ, তো এই অনিশ্চয়তাটুকু আমাদের নাটকে ছিল। এখন অনেকটাই নিশ্চিত, একবার সেট হয়ে গেলে সব প্যারামিটার, আর কোনো চিন্তা নেই, আগে থেকেই সেট করে দেওয়া। হ্যাঁ, তো আমরা কি নিশ্চিন্ত পরিবেশটুকু চেয়েছিলাম? আমাদের জীবন তো নিশ্চিত নয়, আমাদের জীবন তো অনিশ্চিতের ভরা। তো নাটক যদি জীবনের সংগ্রামের যদি ছবি সেখানে থাকে, তাহলে সেই অনিশ্চিতটুকু সাথে নিয়েই আমরা চলতে চেয়েছিলাম। কারণ আমরা জেনেছি নাটক একটা সংগ্রাম, সেই সংগ্রামে কোনো এসি রুমের কথা ছিল না, সেখানে ঘামতে ঘামতে নাটক দেখেছি, ঘামতে ঘামতে নাটক করেছি। ডিমার জ্বলবে কিনা জানি না,
যে আপনার এই ট্যাংস্টনের ফিলামেন্ট লাগানো লাইটটার মধ্যে আমরা ইয়েটা অ্যাডজাস্ট করেছি, তার জোনটা অ্যাডজাস্ট করেছি, সেটা আর চেঞ্জ করতে পারবো না। এইসব ছিল জীবনের সমস্ত প্রতিকূলতাগুলো এইগুলোর মধ্যে প্রতিফলিত হতো। সেখান থেকে আমরা যে এত নিশ্চিত একটা পরিবেশের মধ্যে নাটককে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি। কীর্তনদা বলেছেন ওই যে কিভাবে গণনাট্য তো খুব সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি 1943 সনে ভারত যখন স্বাধীন হচ্ছে তখনই হলো। তো তখন থেকে কি হলো, বাংলা নাটকের শুরুটা হয়েছিল আবার একটা কি বলে পেশাদারি জায়গা থেকে। সেই নিবেদক নিজেই শুরুই করেছিলেন পেশাদারি জায়গা থেকে, তারপরে শিশির কুমার টুমার এদের হাত ধরে বাংলা নাটকটা পেশাদারি ভাব নিয়ে মধ্যবিত্তের একটা জিনিস। বাংলা নাটক চিরকালই মধ্যবিত্তের হাতেই ছিল এবং তার একটা পেশাদারি হওয়ার ইচ্ছে ছিল সবসময়, কারণ সে তার অনুপ্রেরণা নিয়েছে ইউরোপিয়ান পেশাদারি নাটক থেকে। তারপরে যখন ভুল বললে আমাকে বলবেন, হ্যাঁ কথা ধরেই বলছি যে বিপদটা ইন্দ্রনীল দেখতে পাচ্ছে, তো থিয়েটারও কি আমরা এই বিপদ দেখতে পাচ্ছি? হ্যাঁ, সেটাতে আসছি বা আসবো কিনা জানি না। তো কথা হচ্ছে কি, এই আমরা দেখলাম যে গণনাট্য এলো, গ্রুপ থিয়েটার এলো, নাটক পেশাদারি লোকের হাত থেকে অপেশাদারি লোকের হাতে গেল, তারপর বাদল বাবু এলেন। 70-এর দশকে বাংলা নাটক ইউরোপের সঠিক জায়গা থেকে অনুপ্রেরণা নিয়েছিল, ব্রেক্স থেকে নিয়েছে, তারপর আপনার এই কি বলে এনিমি অফ দ্য পিপলের রাইটার ইবসেন থেকে নিয়েছে, অগাস্ট বয়েলের যেমন ধরুন থিয়েটার অফ দ্য অপ্রেস থেকে নিয়েছে, তারপর বাদল বাবু নিজেই ইংল্যান্ডে গিয়ে আপনার ঘটস্কির থিয়েটার টুয়ার্ডস দ্য পুয়ার পিপল, হ্যাঁ এখান থেকে অনুপ্রেরণা নিয়েছেন। এই জিনিসগুলো আজকে যখন এত বেশি আরো বেশি রিলেভেন্ট, আজকে ফোরাম থিয়েটারের দরকার আমরা করছি না। আমি কিন্তু এখানে নিজেকে নিয়ে বলছি, আমি কোনো কারোর দিকে আঙ্গুল তুলতে চাই না, কারণ আমি নিজে এর শিকার। আমি ওই যে সুমন বলেছে না, গোলাম হয়েও আমি গেয়ে রাখলাম, তো আমি কিন্তু গোলামই। আমি যারা এখানে গান গাইছি আমি গোলাম হিসেবেই গাইছি, আমি এই সিস্টেমের গোলাম হয়ে গেছি। আমিও যে নাটক করি সেখানে এখন এলইডি পার্ট আর এগুলো না হলে আমি বলবো না আমার লাইটিংটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, তো আমি জানি আমি একটা ভিকটিম হিসেবে আমি কথাগুলো বলছি, কেউ অন্যভাবে নেবেন না যে তুমি কে এখানে দাঁড়িয়ে একে দোষ দিচ্ছ তাকে দোষ দিচ্ছ। আমি নিজের দিকে আঙুলটা তুলছি। তো কথা হচ্ছে আজকে যখন তীর্থঙ্গদা বুঝিয়ে বলছেন যে আমরা কিরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যখন শ্বাস নেওয়ার জায়গাটুকু পরিসরটুকু কমে আসছে, তখন যখন এই ফোরাম থিয়েটার আমাদের অস্ত্র হতে পারত, যখন লেজিসলেটিভ থিয়েটার আমাদের অস্ত্র হতে পারত, যখন ইনভিজিবল থিয়েটার আমাদের অস্ত্র হতে পারত, যখন বাদল বাবুর থার্ড থিয়েটার আমাদের অস্ত্র হতে পারত, তখন সেরা মেধাগুলো কেন নাটককে একটা ওই নিশ্চিত পরিসরে নিয়ে যেতে চাইছে, একটা নিরাপত্তার মধ্যে নিয়ে যেতে চাইছে, যেখানে সেই নিরাপত্তাটুকু দেবে কেন্দ্রীয় সরকারের অনুদান, এবং বলা হবে যে নাটকের তো ভাই অনেক খরচাপাতি আছে। তো নাটকের তো ভাই অনেক খরচাপাতি আছে, সিনেমার তো ভাই অনেক খরচাপাতি আছে বলে সত্যজিৎ রায় যখন রাজ কাপুর সত্যজিৎ রায়কে বলেছিলেন যে আপনি এই যে গুপিকাইন বাঘাবাইন সিনেমাটা আমি প্রডিউস করছি, আপনি কালারে করুন, হিন্দিতে করুন, সর্বভারতীয় দর্শক পাবে, তখন সত্যজিৎবাবু করতে পারতেন, বলতে পারতেন ভাই সিনেমার অনেক খরচাপাতি আছে, আমি পথের পাশে দুটো গান ঢুকিয়ে দিই আর আমি চলে যাই বোম্বে গিয়ে আমি ওই আপনার গুপিকাইন বাঘাবাইন করে ফেলি। এই যে কম্প্রোমাইজ না করার জায়গাটা, সেটা নাটকেও ছিল, হারালো কেন? আমরা কাদের সঙ্গে লড়াই করছি? কারণ এই সব কিছু শুরু যদি এগুলাকে কম্পার্টমেন্টালি করা যায় না যে সেদিন থেকে এই হলো, কিন্তু যখন থেকে এই খোলা বাজারটা এসছে 1992 পর থেকে আমরা দেখেছি যা হচ্ছে। আজকে যে থিয়েটার যেখানে এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ওই জায়গা থেকেই আমরা সরল জায়গাটা টানতে পারি। কারণ এই যে আলোর ব্যবহার, নাটকে ক্রমশ গিমিক সর্বস্বতা আছে, বাহ্যিক একটা চমক সৃষ্টি করার ব্যাপার, সেই মাটির গন্ধটা থাকছে না। কেন থাকছে না? কারণ আমাদের কোন জায়গায় লড়াইটা করতেছে, আমাদের লড়াইটা করতেছে ভেতরের সঙ্গে। কারণ এই যে যাদেরকে নিয়ে নাটক করবো, যারা আমাদের থেকে ছোট, যেমন আমি যার সময় ছোট ছিলাম আমাকে কেউ হাত ধরে নাটকে এনেছে, আজকে আমি যাদেরকে আনছি তারা কি প্রথমে বুঝে আসবে না। আজকে তীর্থঙ্গদা যখন একটা নাটকে সমাজ বদলের কথা বলছেন, তিনি যখন 15-16 বছরের ছেলেকে নাটকে আনছেন, তারা কি সমাজ বদল বোঝে না। তারা নাটক করতে প্রাথমিকভাবে কেন আসবে? তাদের ইনসেন্টিভ হচ্ছে ওই শিল্পী হিসাবে আমি একটা স্বীকৃতি পাবো, মঞ্চে করতালি পাবো, সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, সেই জায়গাটা থেকে আসছে। সেই জায়গাটা আগে ছিল, নাটক দিত। এখন কি হচ্ছে,
ও বলবে আমি ওখানে যাবো, ঠিক আছে, ওখানে অনেক ঝামেলা ভাই, আমি টিকটকে একটা রিল বানানো দেখছি আমার 25টা লাইক এসে যাচ্ছে 15 মিনিটের ভেতরে। আমি ওখানে তীর্থঙ্করদার সঙ্গে নাটক করতে যাই, জানি না কোনো সময় হয়তো 25 জন দর্শক নাও হতে পারে, হলেও আমাকে ক্লাব দেয় না, তীর্থঙ্করদাকে দেয়, আমি তো বুঝি না। আমি টিকটকে রিল বানালে আমার 200টা লাইক পাওয়া যায়, আমি ইনস্ট্যান্ট ফেম পেয়ে যাচ্ছি, ইনস্ট্যান্ট রিকগনিশন পেয়ে যাচ্ছি। তো তার শিল্পী সত্তাটাকে ওখানে পিঠ চাপড়ানো হয়ে যাচ্ছে। আমি অজান্তে পুরো সিস্টেমের সঙ্গে, পুরো টিকটকের সঙ্গে, পুরো ফেসবুকের সঙ্গে, পুরো ইনস্টাগ্রামের সঙ্গে লড়াই করতে হচ্ছে। আর আমার ঝোঁকটা কোন দিকে থাকছে, যেহেতু এইসব সুলভ আলো টালো মিলে স্টেজে খুব মানে খুব সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করা যায়, এবং আমরা সবাই জানি আজকাল মুহূর্তের যুগ। আমার নাটক ভালো হোক না হোক, বা ভালো হোক বা না হোক, আমার ফেসবুকের ফটোগুলো যদি নাটকের সুন্দর আছে, নাটক তো দেখবে 25 জন, বাকি 2000 জন তো ফেসবুকে ফটো দেখবে। তো ফটোগুলো যদি সুন্দর এসে যায় আমার ফেসবুকে, তাহলে তো আর চিন্তা নেই, সবাই দূর থেকে দেখেই মনে হচ্ছে দারুণ নাটক হয়েছে। তো এই যে খুব সহজলভ্য হয়ে গেছে আমাদের এই টাংস্টন ফিলামেন্টের যুগটা তো নেই, এখন খুব লাইটের সাজিয়ে আমরা একটা মায়া সৃষ্টি করতে পারছি, এটা মিথ্যে মায়া, যেখানে হয়তো নাটকের কন্টেন্ট বা নাটকের ভেতরে কি আছে তার থেকে বেশি আমরা সাজিয়ে তুলতে পারছি না। আমি বারবার বলছি, এগুলো আমি নিজের ব্যাপারেও বলছি না। পথনাটক গুলোতে যেমন বাদল সরকাররা করতে, সেখানে তো আলো জবানে রাস্তার উপরে নাটক করতো, মানুষের কাছে গিয়ে নাটক করতো। হ্যাঁ, এমনকি প্রসিডিয়াম থিয়েটার যখন গ্রুপ থিয়েটার হয়েছে, তখন একটা জায়গায় যদি বলেন কোনো একটা জায়গায় পথ হারানো হয়েছে এবং পথ হারিয়ে দেওয়া হয়েছে, ফিরে আসার উপায়। তো আমরা সবাই সেই ফিরে আসার উপায় খুঁজছি। ফিরে আসার উপায়টা কি, আপনি কিভাবে ভাবছেন সেটা একটুখানি। যখন অন্ধকার হয়ে যায়, তখন রবীন্দ্রনাথ বলেছেন যে বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলবে। আমি তো এর থেকে বড় আর কিছু খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলতে হবে, তারপরে জানি না কোথায় গিয়ে পৌঁছবে। পৌঁছানোর দায় তো আমার নেই, পথ চলার দায়টুকু আমার। এগুলোই আমি আমার বক্তব্য শেষ করছি। এবার তীর্থঙ্করদার কাছে যাব, যে থিয়েটার নতুন ধারা সৃষ্টি করে, তো আগের ধারা থেকে আমরা কতটা পরিবর্তিত হয়েছি 2025 সালে, একটুখানি সামান্য করে আলোকপাত যদি করেন। পরিবর্তিত হয়েছি বলতে আমার মুশকিলটা কি হয়েছে, যে ইন্দ্রনীল যেটা বলছিলেন যে আমরা তো লোকাল ট্রেন চেয়েছিলাম, আমাকে বন্দে ভারত দিয়ে আমাকে খুব গর্বিত করে দিয়েছে, প্রতিদিন বিজ্ঞাপন দেখছে, কিন্তু লোকাল ট্রেনে ওঠার মানুষজনদেরকে আমরা নিচ্ছি না। ধরুন আজকে যে সমস্ত প্রেক্ষাগৃহ তৈরি হচ্ছে, সেইগুলো আমরা নাটকের দলগুলো এসি করুন, এই করুন, প্রচুর ডিমান্ড করছে। এখন যেই একটা নাটকের দল এসি হচ্ছে, বা তার যে সমস্ত জিনিসপত্র নাটকের জন্য দেওয়া হচ্ছে, তখন সেই নাটকটা আমার আস্তে আস্তে আমার হাতের বাইরে চলে যাচ্ছে। শুধু একটা কথা বলি, যে ধরুন আমাদের পশ্চিমবাংলায় মিনার্ভা রেপার্টারি থিয়েটার বলে একটা থিয়েটার আছে, সেই মিনার্ভা রেপার্টারি থিয়েটারে যে নাটকগুলো হয়, প্রযোজনা হয়, সেইগুলো সরকারের অর্থ হয়, তার মানে আমার ট্যাক্সের টাকা হয়। আচ্ছা, যে নাটকগুলো হয় সেইটা সরকার, মানে এই সরকার শুধু না, দীর্ঘদিন ধরে এই সরকার সেটা বিভিন্ন গ্রামে গ্রামে যে সমস্ত মানুষজন রয়েছেন, এমনভাবে কেন প্রযোজনা হয় না যে যাতে তারা দেখতে পারে এই ভালো প্রযোজনাগুলো, যারা হচ্ছে অনেক দূরে কাজ করছেন। আমাকে সেইটা দেখতে গেলে কলকাতাতেই যেতে হবে, এবং সেইখানে একটা কি হয়, এইটা থিয়েটারের একটা তাত্ত্বিক বিষয়, যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ওয়ার্ল্ড অফ ড্রামা আর একটা হচ্ছে ওয়ার্ল্ড অফ দ্য অবজারভার্স। অবজারভারদের যে জগৎ আর আমি থিয়েটারের মঞ্চে যে জগৎ দেখছি, এই দুটোর মধ্যে ক্রমাগত দূরত্ব যখন বাড়তে থাকে। যেমন আমি একটা খুব সহজ কথা বলি, আজকে রঞ্জন সামনে বসে আছেন, ধরুন ওর তো একটা দীর্ঘ নাটকের অভিজ্ঞতা, ধরুন ওরা একটা নাটক করে নষ্টমী, এই নষ্টমীর নাটকটা শুধু এইখানে তো না, শিলচরে হোক আর আমাদের মেদিনীপুরের গ্রামের ভেতরে হোক, কি করে মানুষের কাছে ছুটে পাচ্ছে? তার মানে যারা দেখছেন তারা নাটকের বিষয়ের সঙ্গে নিজেকে মেলাতে পারছেন না। আমরা আইডেন্টিফাই করতে পারছি, হ্যাঁ ওইটা আমি। আজকে যেটা হয় সেটা হলো আমি জেনেই নিচ্ছি বা আমি বুঝেই নিচ্ছি আমার নাটকে। মণিভূষণের একটা কবিতার লাইন আছে যে নাটক চলাফেরা করে দুটো জায়গায়, মঞ্চের উপর খেলা করে তার চরিত্ররা, আর বাকি অর্ধেক খেলে বেড়ায় অন্ধকারে সারি সারি বসে থাকা হাজার হাজার দর্শকদের মধ্যে। এই যে ওয়ার্ল্ড অফ ড্রামা এন্ড ওয়ার্ল্ড অফ অবজারভার্স, এইটা ক্রমাগত আমরা দূরত্বটা তৈরি করতে মানে সক্ষম ভাবে পারছি, এবং আমরা যত পারছি তত আমরা অনেক ভালো নাটক এরকম আমরা প্রশংসিত হচ্ছি, পুরস্কার পাচ্ছি। কিন্তু আমি যে আমার মাটি থেকে হাতটা তুলে নিয়েছি, এই গল্পটা আমরা সব জায়গাতেই করি। এইটা বলেই আজকে শেষ করবো। সেটা হচ্ছে যে বুদ্ধদেবকে একেবারে শেষ অবস্থায়, যখন বুদ্ধদেব প্রায় সিদ্ধি লাভের জায়গায় যাচ্ছেন, তখন মারেরা
তারা নানাভাবে বুদ্ধদেবকে প্রলোভন দেখাতে আসে। তাদের যশ ছিল, অর্থ, প্রতিমা ইত্যাদি যা যা হয়। তখন বুদ্ধদেবের একটা মূর্তি পাওয়া যায়, তাকে আমরা বলি ভূমিস্পর্শী মূর্তি। সেটার একটা হাত হচ্ছে ভূমিতে আর একটা হাত মাকে ঠেকাচ্ছেন, আর ভূমিস্পর্শী মূর্তিটার নিচে লেখা আছে যে হে ধরিত্রী, তুমি আমাকে ছেড়ে দিও না, তাহলে এই সমস্ত প্রলোভন, এই সমস্ত সুবিধা আমাকে আমার জায়গা থেকে তুলে নিয়ে চলে যাবে, আমি মানুষের মধ্যে থাকবো না। ধরিত্রীকে ধরে আছেন। আজকের থিয়েটারে যেটা হয়েছে সেটা হচ্ছে ধরিত্রীকে আমরা শুধু তুলে নিয়ে ফেলিনি, আমরা ধরিত্রীকে অস্বীকার করছি, আর করছি বলে ক্রমাগত আমাদের থিয়েটারে মুষ্টিমেয়। এবং আপনারা জানেন একটা তত্ত্ব এখন চলে এসেছে যে থিয়েটার হচ্ছে মাইনরিটি কালচার, বিশেষ বিশেষ লোকেদের জন্য থিয়েটার, সবার জন্য না বাবা, তুমি বুঝতে পারবে না। অথচ এমন বহু নাটক এই পশ্চিমবাংলাতে যারা একাঙ্ক নাটক করে বেরিয়েছেন একটা সময়, প্রায় গেরিলা বাহিনীর মতো নাটক তারা করেছে। কি করে তারা একই সঙ্গে নৈহাটির মানুষজন এবং যদি বলি গোমন্ডার মানুষজন সবাইকে কোন জায়গাটা থেকে তৃপ্ত করতে পেরেছেন। সব নাটক সমস্ত দিক থেকে অসামান্য হয়েছে তা বলছি না, কিন্তু একটা চেষ্টা ছিল, একটা প্রয়াস ছিল। আজকে আমি বুঝে গেছি ভাই আমাকে এই এই কাজগুলো করতে হবে, তাহলে এই জিনিসগুলো, এই হিসেবের থিয়েটার আজকে কিন্তু ক্রমাগত আমাদেরকে একটা তলানির দিকে নিয়ে যাচ্ছে। আর এর থেকে পরিত্রাণ কি? ওই ইন্দ্রনীল যেটা বললো সেটা এই যে নিজের চর্চাটা নিজেকে করতে হবে এবং নিজের জায়গায় নিজেকে স্থির থাকতে হবে। ইয়ের সুমেখার বলে একজন ভদ্রলোক, জার্মান ভদ্রলোক, একটা বিখ্যাত বই লিখেছিলেন, তার নামটাই হচ্ছে স্মল ইজ বিউটিফুল। তার মানে আমরা মনে করি অসংখ্য ছোট ছোট প্রদীপ যদি বিভিন্ন জায়গায় জ্বলে তাহলে এমনি অন্ধকার কাটে। আর আমরা এখন চেষ্টা করছি কি করে সবসময় হাউই বাতি তৈরি করবো, হাউইয়ের রসদ যোগাচ্ছে যারা, আমরা তাদের দিকে তাকাচ্ছি না। ফলে আমাদের মোমবাতিটা বা ওই প্রদীপটা জ্বালানোটাই কাজ, সে বিভিন্ন জায়গায় জ্বলবে। আজকে এইখানে জ্বলছে, পয়লাপুরে হবে, শিলচরে হবে। আর আমাদের একটা ঐতিহ্য আসামের আছে যেটা আমরা না বললে বোধহয় শেষ করতে পারবো না, সেটা হচ্ছে আমাদের একটা ভ্রাম্যমান থিয়েটার ছিল আসামে, প্রায় যাত্রা এবং থিয়েটারের মাঝামাঝি। তারা ঘুরে বেড়াতে নেই, নলবাড়ি বলে একটা জায়গা আছে, সেখানে তারা ভ্রাম্যমান থিয়েটারটা নিয়ে, সেটা প্রায় আসামে বিখ্যাত। তাদের বিষয়গুলো ছিল ওই গ্রামে গঞ্জে প্রায় সার্কাসের মতো, তাদের নিজেদের টেন্ট থাকতো, বসার চেয়ার থাকতো, সমস্ত কিছু। সেইটা নিয়ে তারা ওই থিয়েটার চর্চাটা করেছে এবং এটা দীর্ঘদিন আসামে জীবিত, মানে এখনো জীবিত, কিন্তু এখন কিছুটা কমে গেছে নানা কারণে। আমরা বলছি যে আমাদেরকে না প্রতিদিন ওই যে একটা কথা খুব আমরা বলতাম না একটা সময় রাজনীতি করি যখন, তখন বুঝি না বুঝি বলতাম যে ফ্রম দ্য মাসেস টু দ্য মাসেস, মানুষের কাছে গিয়ে তাদের ভাষাটা বুঝতে হবে, ফিরে আসতে হবে, আবার একটা ভাষা নিয়ে তার কাছে যেতে হবে, জানতে যাও, জেনে এসে নিজেকে তৈরি করো, আবার জানাতে যাও। আমাদের থিয়েটারের চর্চাটা ছিল তাই। আর আজকে যে থিয়েটারটা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা পাঠাতনের উপর থেকে প্রায় মেশায়ার মতো কিছু বাণী ছড়িয়ে যাচ্ছি। আর যারা বুঝতে পারছে না তাদের বলছি তোমরা থিয়েটারের না, আর যারা বুঝতে পারছে তারা যে কোন শ্রেণী থেকে কি জন্য আমার পিঠ চাপড়াচ্ছে সেইটা আজকাল আর আমরা বিচার করে দেখছি না। আজকে ট্র্যাজেডিটা বোধহয় এইখানে, এইটাই মনে হয়েছে। এবার আমি যাবো ইন্দ্রনীলের কাছে, কারণ হলো যে আমাদের থিয়েটারের আজকে যে আলোচনার বিষয় ছিল কালচারাল জার্নি অফ থিয়েটার, তার মধ্যে একটা অংশ হলো এই যে আমরা নাট্য উৎসবটা করছি, এই নাট্য উৎসবে কিন্তু উড়িষ্যা থেকে দল এসছে, এনারা আসাম থেকে এসছেন, তারপর নাগপুর থেকে এসছে। আন্তরাজ্য যে সাংস্কৃতিক আদান প্রদান, এটা বোধহয় এই জার্নির মধ্যে একটা বিশেষ অংশ। আগে এত নাট্য উৎসব বোধহয় হতো না, বিজ্ঞতা ভালো বলতে পারছেন যে একটা নাট্য উৎসব করার পর আন্তরাজ্য করা মানে হলো কি আরো 5টা দল, 5টা রাজ্যের দল কি 7টা রাজ্যের দল এখানে এসে নাটক করছে। এতে কতটা সাংস্কৃতিক আদান প্রদান হচ্ছে এবং কতটা কি নাটকের দিক থেকে বা থিয়েটারের দিক থেকে উন্নতি হচ্ছে, এটা কিন্তু একটু বললে ভালো হয়। না সে তো বটে, যে যখনই মানে আমাদের তো এটাকেই নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এই যে প্লুরালিজমটাই এখন চ্যালেঞ্জের মুখে। হ্যাঁ, সবকিছুকে একরকম করে দেওয়া। এবং জানি না আপনারা হয়তো কালকে যদি আমার নাটকটা দেখেন, ওটা তো মূলত এই কথাটাই বলা হচ্ছে যে আর কি এখন সবাইকে একরকম করে দেওয়ার একটা খুব চেষ্টা করছে আর কি। কারণ কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে যে একরকম করে দেওয়া মানে তোমার সবাইকে সমান করে দেওয়া না। হ্যাঁ, সবাইকে সমান করে দিলে তো সমান অধিকার দিতে হবে। সমান এক জিনিস আর একরকম করে দেওয়া এক জিনিস। একরকম করে দেওয়া মানে বৈচিত্র্যটাকে ধ্বংস করে দেওয়া। There is a big difference between being similar and being equal. আমরা বলছি ইকুয়াল হওয়ার কথা, ওরা বলছেন না ইকুয়ালিটির দরকার নেই, সিমিলার হলে ইকুয়াল হয়ে যাবে। সবাই একরকম হয়ে যাবে, সবাই একটাই সংস্কৃতি, একটাই ধর্ম, একটাই ভাষা হয়ে গেলেই ওদের ধারণা সব সমস্যার সমাধান হয়ে যাবে।
তো এটাকে যদি কাউন্টার চ্যালেঞ্জ করতে হয় তাহলে এটা যত বেশি হয়, যত বেশি আদান প্রদান হয়, জানি না কতটুকু আদান প্রদান আমরা করতে পারি, কারণ ওখানে আবার আমরা এত সেলফ সেন্টার্ড হয়ে গেছি যে আমারটা হয়ে গেলেই আমরা চলে যাই। তো এই ব্যাপারটাও থাকে। এই ব্যাপারটা যাতে না হয়, আমরা যাতে দেখি, শুধু নিজেরটা নয় আটজনেরটাও যাতে দেখি, সেটাও একটা ইয়ে করতে হবে। এটা তো অবশ্যই, কারণ হলো আজকে কালকে যখন আপনার নাটকটা আমরা দেখবো তখন আমরা ভাববো পশ্চিমবঙ্গের বাইরে আসাম কি ভাবছে, আর নাগপুরেরটা যখন দেখবো তখন আমরা ভাববো নাগপুর কি ভাবছি। কারণ যখন কোনো আন্তঃরাজ্য নাটক হয় সবাই ভাবে যে আমি একটা ভালো প্রযোজনা নিয়ে যাব এবং যেটা আমি নিজেকে বা আমার রাজ্যকে উপস্থাপন করতে পারি। কারণ আমাদের দেশ এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যখন সবার সমস্যায় মোটামুটি এক বেসিক জায়গাটা খুব সংকটের সময়। তো যখন এইসব সংকট থাকে নাই, ওই মানে ইতিহাসে কিছু বিভিন্ন মুহূর্ত আসে যখন একটা বড় সমস্যা সবচেয়ে জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়ায়, যেটাকে বলে আর কি। যখন ইংরেজরা ছিল সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তিক সমস্যা থাকলেও মূল সমস্যা একটাই, যে আমরা সবাই ইংরেজের অধীনে বা আমরা মানে সাম্রাজ্যবাদের নিচে আছি। তো এখন সাম্রাজ্যবাদ ফ্যাসিজমের হাত ধরে এসছে এবং আমরা পুরো ভারতের সমস্ত, বিশেষ করে যারা মার্জিনালাইজ, বিশেষ করে যারা ভাষিক, সমস্ত রকমের সংখ্যালঘু যারা, এমনকি লৈঙ্গিক সংখ্যালঘু থেকে শুরু করে ভাষিক সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, সবাই খুব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই সবার সমস্যা মোটামুটি এক। তাই আমরা যত বেশি আদান প্রদান হবে, যত বেশি ভাবনা চিন্তার লেনদেন হবে, ততই আমাদের কাউন্টার ইয়েটা শক্তিশালী হবে বলে আমার ধারণা। তাই এটা অবশ্যই খুব প্রশংসার যোগ্য আর কি যেটা হচ্ছে। এক এক রাজ্যের